ভেজাল পণ্যের চোরাবালিতে চকবাজার, শত শত কোটি টাকা লেনদেনের বাণিজ্যিক হাত ঘিরে তৈরি হচ্ছে আস্থার সংকট। বিদেশি ব্র্যান্ডের নামে খোলামেলায় নকল পণ্য বিক্রি। এটা কোম্পানি দিয়েছে, কোম্পানির লোক যারা ব্রোকার ওরা সেল করে। অনেক কোম্পানি আছে, নাম না জানা নাম জানা অনেক কোম্পানি আছে। ডুপ্লিকেট বলতে মনে করেন ওটা যদি 100% কাজ করে, এটা 60% কাজ করবে, এরকম যদি করবে না। কিন্তু 2 বছর পর আবারও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শুরু, চলছে 4টি র্যাম্প যোগ করার সম্ভাব্যতা যাচাই। টোল প্লাজার যানজটের কারণে ব্যবহার করেন না অনেকেই। 3 বার 80,000 ক্রস করেছে পার ডে, এভারেজে 50 থেকে 60,000 গাড়ি প্রতিদিন যাতায়াত করছে। সবগুলো চ্যানেল যখন ওকে হবে, এক্সিট এন্ট্রি, তখন কিন্তু ওই লোডটা দেখা যাবে না। ধান কাটার ভরা মৌসুমেও বাড়ছে নাজিরশাইল ও পোলাওয়ের চালের দাম। পরিবহন খরচ বৃদ্ধিকে দুষছেন আড়তদাররা। সিন্ডিকেটের অভিযোগ ক্রেতাদের। ঈদ যাত্রায় বাড়তি যাত্রী ও যানবাহনের চাপ সামলাতে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে চালু থাকবে 4টি ঘাট। নিরাপত্তা নিশ্চিতে সক্রিয় থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। হাটের ভিড় আর দালাল এড়াতে আগ্রহ বাড়ছে অনলাইনে গরু বেচাকেনায়। পাবনা জামালপুরের খামারগুলোতে ব্যস্ততা, ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় খামারিরা। আসলে আমি অনলাইনে একটা দেখার পরে এখানে আসছে। পেজ দেখে অনেকেই যোগাযোগ করতেছেন বা অলরেডি এই পেজ থেকে আমরা বিক্রিও করে দিয়েছি। হাটে গিয়ে যে মানুষের ভিড়ে গরুর ধাক্কাধাক্কি এই বিষয়গুলো তো আছে, তারপর মানুষ নানানভাবে ব্যস্ত। সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর বেশিরভাগই প্রত্যন্ত অঞ্চলের। প্রথম ধাপের টিকা ক্যাম্পেইন নিয়েও ধারণা নেই অনেকের। আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দেশের অর্থনীতির অন্যতম প্রাণকেন্দ্র রাজধানী ঢাকার চকবাজার, শত শত কোটি টাকা লেনদেনের বৃহত্তম সরবরাহ কেন্দ্রটি কেমন চলছে এখন? চকবাজারের প্রয়োজনীয়তা বা গুরুত্বের সঙ্গে মিশছে ভেজাল পণ্যের কলঙ্ক তিলক। নকল ভেজালের ভিড় ঠেলে অনেকটা বিকল্পহীন এই বাণিজ্যিক হাবের আস্থাই বা টিকে থাকবে কতদিন? রিপোর্ট হুমায়ুন রশিদের। চকবাজারকে অনেকে বলেন দেশের 58,000 গ্রামের নাভি। সকাল থেকে রাত পর্যন্ত চলে বেচাকেনা। ইমিটেশনের গয়না, প্রসাধনী, প্লাস্টিক পণ্য কি নেই এখানে? চকের সরু অলিগলির ছোট দোকানেও প্রতিদিন লেনদেন হয় লাখ টাকা। এখান থেকেই সরবরাহ হয় দেশের জেলা উপজেলা বাজারের অধিকাংশ পণ্য। ফুলসার, বর্ণি, ধানমন্ডি যেখানেই হোক, কিন্তু চক বাজার হচ্ছে 68,000 গ্রামের 64 জেলার একটা নাভি বলা হয়, যেটা এখানে আসতে হবে বিজনেস করতে হলে। 4th প্রজন্ম আছে। আমার আব্বু, আমার দাদা, আমার দাদার আব্বা, ওনারা করছে। লালপুর নাটোর থেকে এখানে আসছি, পাইকারি বিভিন্ন প্রোডাক্ট পাওয়া যায়, সেজন্য নেওয়ার জন্য আমাদের ওখানে এই সমস্ত মালের চাহিদা আছে। মেয়েদের ভ্যানিটি ব্যাগ কিনেছি, চুড়ি কিনেছি, কসমেটিক্সের কিছু জিনিসপাতি কিনেছি। বুড়িগঙ্গার তীরে হওয়ায় প্রাচীনকাল থেকেই ব্যবসার কেন্দ্র এই এলাকা। বকশীবাজার, চকবাজার আর মৌলভীবাজার মিলে গড়ে উঠেছে পাইকারি বিপণনের বিরাট নেটওয়ার্ক। একটি ছোট দোকান দিতেও লাগে 70 থেকে 80 লাখ টাকা বিনিয়োগ। ছোট দোকানে প্রতিদিন বিক্রি 20 থেকে 30,000 টাকা, আর বড় আড়তে মন্দার দিনেও হাত বদল হয় 10 থেকে 15 লাখ টাকা। দৈনিক 30,000 40,000 টাকা, মানে বেচে কিনা ভালো থাকলে। যদি বেচে কিনা 16 থাকে তাহলে 20,000 10,000 টাকা হয়। এখন 40-50 হাজার। তো এইটা আপনার পাইকারি দোকানের জন্য ঠিক না। এখন 5 লাখ 10 লাখ টাকা হলে ঠিক আছে। আগে 40-50 টাকা প্রতিদিন বেচতাম, এখন 5 থেকে 7,000 টাকা সেলে চলে আসে। খরচ তো আর কমে নাই। ব্যবসায়িক ব্যাপ্তি কম নয়, পণ্যের বৈচিত্র্য রয়েছে অনেক। এটি সেই চকবাজার যার নাম শুনলেই মাথায় আসে শত শত কোটি টাকার লেনদেনের চিত্র। কিন্তু এর আড়ালেই লুকিয়ে আছে নকল পণ্যের আগ্রাসন। তাই যেখানে মেড ইন বাংলাদেশের গর্ব থাকার কথা,
সেখানে আরে এত চকের মাল বলা হয় ব্যঙ্গাত্মক অর্থে। এমনি এগুলো কোন কারখানায় বানায় এগুলো না আমাদের বলবে না। যে কোনো পাইকারি বাজারের চেয়ে কম দামে পণ্য মেলে এখানে, তাই ক্রেতাদের ভিড় চকবাজারে। কিন্তু সময়ের সঙ্গে সস্তা আর নকল ভেজালের চাপে কাবু হচ্ছে চকবাজার। বিদেশি ব্র্যান্ডের নামে খোলামেলাভাবে বিক্রি হচ্ছে নকল পণ্য। পেজেও কিছু আসতেছে। অরিজিনালটার নাম? অরিজিনালটা হলো সেরাভি। বাংলাদেশে তৈরি করতেছে? এটা বাংলাদেশে তৈরি করতেছে। এটার নাম কেয়ারবি। এটার দাম কত? এটার দাম 230 টাকা। ডুপ্লিকেট বলতে মনে করেন ওটা যদি 100% কাজ করে, এটা 60% কাজ করবে, এরকম ক্ষতি করবে না। কিন্তু এটা কোম্পানি দিয়েছে, কোম্পানির লোক যারা ব্রোকার ওরা সেল করে। যেমন এটাতে কিন্তু বিএসটি এর লোগো আছে, কিন্তু আবার এইটাতে কোনো ধরেন লোগো নাই। তাই এই জন্য আমি বেচিও না, এটা জাস্ট একজন দিয়ে গেছে 6 পিস ওখানে রেখে দিছে। কাস্টমার কনভিন্স করে মানে আমি চাইলাম অরিজিনাল 2600, কোনো বললো ভাই আপনি 500 টাকা 1800 টাকা চাই, কারণ আমার মাছটা কোনো সুবিধা আপনাকে এটা দিতে। বিপাকে পড়েছেন সৎ ব্যবসায়ীরাও। তাদের অভিযোগ, নকলের চোরাবালিতে ডুবছে সুনাম। জনগণ তো এগুলোই চায়, কারণ সবার তো স্বার্থ নাই অরিজিনাল জিনিস ব্যবহার করে, সবাই এগুলোই চায়, এগুলো নিয়ে বিক্রি করে। অনলাইন বিজনেসম্যান আছে, তারাই বলতেছে যে আমার এই পণ্যটাই আমার কমের মধ্যে বানিয়ে দিবেন, এরকম অসাধু কিছু ব্যবসায়ীদের বলছে। তারা এটার সুযোগ নিচ্ছে, বিভিন্ন ফ্যাক্টরিতে তারা বানায় দিতেছে। এখন আমরা শুধু জাস্ট কি বলতেছে আমাদের কাছে এনে দিতে, আমরা সেই ক্ষেত্রে অনেকে নিয়ে আসতেছে। বলে গেছে যে মার্কারি বেশি এটা দিবেন না, যে আপনার স্কিন ঝলসে যাবে অথবা ক্যান্সার হওয়ার পসিবিলিটি আছে। এটা আপনার অনেক কোম্পানি আছে, নাম না জানা নাম জানা অনেক কোম্পানি আছে। ব্যবসায়ীদের ধারণা, চকবাজার ও আশপাশে প্রতিদিন লেনদেন হয় হাজার কোটি টাকা, যার বিরাট অংশই হয়ে থাকে নগদে। উৎসবের সময় এ পরিমাণ বাড়ে কয়েক গুণ। ঐতিহ্য, সম্ভাবনা আর বিশাল অর্থনৈতিক প্রবাহ সবই আছে চকবাজারে। প্রয়োজন সততা, শৃঙ্খলা আর লেনদেনের আধুনিকায়ন। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। প্রায় 2 বছর বন্ধ থাকার পর আবার শুরু হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বাকি অংশের কাজ। পরীক্ষা নিরীক্ষা চলছে আরও 4টি র্যাম্প যোগ করার সম্ভাবনা নিয়েও। চুক্তি অনুযায়ী প্রতিদিন প্রথম 80,000 গাড়ির টোল পাবে অর্থায়নকারী প্রতিষ্ঠান। এর বেশি গাড়ি এক্সপ্রেসওয়ে ব্যবহার করলে তার 25% পাবে বাংলাদেশ সরকার। চালুর পর এখন পর্যন্ত মাত্র 3 দিন এক্সপ্রেসওয়ে থেকে আয় করতে পেরেছে সরকার। আর ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায় করায় টোল প্লাজায় তৈরি হচ্ছে যানজট। এতে অনেকেই ব্যবহার করছে না এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আরও জানাচ্ছেন তানভীর সিদ্দিক টিপু, ছবি তুলেছেন লুৎফুর রহমান। 2023-এর সেপ্টেম্বরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর এলাকা থেকে ফার্মগেট পর্যন্ত আংশিকভাবে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। পরের বছর এফডিসি গেট সংলগ্ন কারওয়ান বাজার র্যাম্পটিও খুলে দেওয়া হয়। উদ্দেশ্য, যানজট থেকে নগরবাসীকে খানিকটা মুক্তি দেয়া। কিন্তু মুক্তি কি মিলেছে? কর্মদিবসে পিক আওয়ারে এমন গাড়ির চাপ এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজাগুলোতে। এক্সপ্রেসওয়েতে ওঠার আগেই এই লম্বা গাড়ির সারি আরেক ভোগান্তির কারণ। এতদিন পরিচালনার পর এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষের পর্যবেক্ষণ, ম্যানুয়াল পদ্ধতিতে টোল গ্রহণের কারণে অনেকেই এক্সপ্রেসওয়ে ব্যবহার করছেন না। যতটুকু ডিসপ্যাচ হওয়ার কথা তার থেকে বেশি গাড়ির সংখ্যা চলে আসে। জ্যামটার কারণে আপনার আরও যারা এই এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে চান তারা একটু নিরুৎসাহিত হয়। তো এটাকে যদি আমরা আরেকটু গতি বাড়াতে পারতাম তাহলে ইউজারদের সংখ্যা আরও বাড়ত। এবছর এপ্রিলে এক্সপ্রেসওয়েতে ইলেকট্রনিক টোল কালেকশন ইটিসি চালু হয়েছে, কিন্তু টোল প্লাজাগুলোতে এখনও ম্যানুয়াল পদ্ধতিতেই টোল প্রদান চলছে। সেতু বিভাগ বলছে এখন পর্যন্ত 9,000-এর কিছু বেশি ইটিসি ডিভাইস বিক্রি হয়েছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে অংশটি খুলে দেওয়া হয়েছে, এখান থেকে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে টোল প্লাজা রয়েছে সেখানে ধীর গতির কারণে প্রায়শই দেখা যায় যানজট তৈরি হতে, যে কারণে অনেকেই নিরুৎসাহিত হয়ে নিচের যে রাস্তা রয়েছে সেখান থেকে চলাচল করে এবং এই কারণে সরকার রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে।
এক্সপ্রেসওয়ে চালুর ২৫ বছর পর্যন্ত প্রতিদিন এর উপর দিয়ে চলা প্রথম ৮০,০০০ গাড়ির টোল জমা হবে চীনা প্রতিষ্ঠানের খাতায়। এর বেশি হলে তার ২৫% পাবে বাংলাদেশ সরকার। এক্সপ্রেসওয়ে চালুর পর এখন পর্যন্ত মাত্র ৩ দিন ৮০,০০০-এর বেশি গাড়ি এক্সপ্রেসওয়ে ব্যবহার করেছে। সেতু বিভাগের সচিব জানান, প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০,০০০ গাড়ি চলাচল করে। তবে তাদের আশা ২০২৬ সালের ডিসেম্বর নাগাদ এক্সপ্রেসওয়ে পুরো দমে চালু করতে পারবেন তারা। তখন বাড়বে গাড়ির সংখ্যা, আয় হবে দেশের। এখন ৩ বার ৮০,০০০ ক্রস করেছে পার ডে। এভারেজে ৫০ থেকে ৬০,০০০ গাড়ি প্রতিদিন যাতায়াত করছে। সবগুলো চ্যানেল যখন ওকে হবে, এক্সিট এন্ট্রি, তখন কিন্তু ওই লোডটা দেখা যাবে না। তার সাথে যখন ইটিসটা হয়ে যাবে পরিপূর্ণভাবে, আশা করি এই জ্যামটা থাকবে না। এদিকে এক্সপ্রেসওয়ের মূল নকশার বাইরে গিয়ে এক্সপ্রেসওয়েকে আরও ব্যবহার বান্ধব করতে 4টি নতুন র্যাম্প যুক্ত করার কথা ভাবছে সেতু বিভাগ। চলছে এর সম্ভাব্যতা যাচাই। ৩০০ ফিটের সাথে একটা কানেকশন থাকলে সে মোর আরও ভাইব্রেন্ট হয়। তারপরে দেখা যাচ্ছে যে আমাদের মহাখালী যে বাস স্ট্যান্ড, এটার জামটা এড়ানো যায় কিনা এটা অ্যাড্রেস করা হয় নাই। এরপরে আমাদের মগবাজার ওই দিকে আরেকটা অ্যাড্রেস করা হয় নাই। এখন যদি এগুলো অ্যাড্রেস করা হয় তাহলে হচ্ছে ভিতরে জামটা আরও কমতে পারে, এটা আমাদের ধারণা এবং এটার দাবিও আছে। তবে যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর হাদিউজ্জামান বলছেন, নকশায় যে কোনো পরিবর্তন বাড়াবে প্রকল্প ব্যয় ও বাস্তবায়নের সময়। পিপিপি ইনভেস্টর যে আছে তার টার্গেটে থাকবে যে আমি নিচের সড়ক থেকে সব যানবাহন স্টক করে আমি এক্সপ্রেসওয়েতে তুলে নিব, তাহলে আমার আয়টা বাড়বে। আসলেও আমার এই র্যাম্পগুলি কতটুকু প্রয়োজনীয় এবং এই র্যাম্পগুলি আমি যদি যুক্ত করে দেই, আমার মূল যে ট্রাফিক ফ্লো আছে এক্সপ্রেসওয়েতে সেটাকে বাধাগ্রস্ত করবে কিনা, কাঠামোগত তারপর চাপ আসবে কিনা এবং নিরাপত্তার কোনো জায়গায় ঝুঁকি তৈরি হবে কিনা, সেই ভাবনা যারা বাস্তবায়ন করছে তাদের কিন্তু সেটা ভালো মতন ভাবতে হবে। ২০২০ সালের জানুয়ারিতে কাজ শুরু হয় এলিভেটেড এক্সপ্রেসওয়ের। ২০২৩-এর জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। ২০২৪ সালে শেয়ার নিয়ে দ্বন্দ্বে মুখ থুবড়ে পড়ে এর নির্মাণ কাজ, মামলা গড়ায় উচ্চ আদালত পর্যন্ত। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। ধান কাটার ভরা মৌসুমেও বাড়ছে নাজিরশাইল চালের দর। এবারের অজুহাত বাড়তি পরিবহন খরচের। আড়তদাররা দাবি করছেন ট্রাক প্রতি খরচ বেড়েছে ৫ থেকে ৭,০০০ টাকা। ক্রেতারা বরাবরই সিন্ডিকেটের কথা বলেও নেওয়া হচ্ছে না ব্যবস্থা। এদিকে খোলা পোলাওয়ের চালের দরেও দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতা। দোকানিরা বলছেন বড় চাল পুরো দমে বাজারে আসলে ইতিবাচক প্রভাব পড়বে। এবার বোরোর ভালো ফলন হয়েছে, চলছে ধান কাটা ও মাড়াই কার্যক্রম, যদিও এর প্রভাব নেই মোকামে। ব্যবসায়ীরা বলছেন ডিজেলের দাম বাড়ায় পরিবহন খরচ বেড়েছে। নেত্রকোনা থেকে রাজধানীতে আসা ট্রাকের খরচ বেড়েছে ৫ থেকে ৭,০০০ টাকা, আর কুষ্টিয়া থেকে আসা ট্রাকের জন্য বাড়তি ভাড়া দিতে হচ্ছে ৭,০০০ টাকা। পরিবহন খরচ কিছু বাড়বে, এটা ঠিক আছে, কিন্তু এর জন্য যে চালের দাম বাড়বে এরকম এখনো এরকম মনে হচ্ছে না। নেত্রকোনার চালের মজুদ পর্যাপ্ত পরিমাণে আছে। নেত্রকোনার খাদ্য গুদাম সময়ে প্রায় 18,০০০ মেট্রিক টন চালের মজুদ আছে এবং জেলার আগামী 4 মাসের চাহিদার চাইতেও বেশি চাল আমার জেলায় মজুদ আছে। এখন লস হচ্ছে তো, ভাড়া দিয়ে চাউলের যে মানে হিসাবে যে দাম হওয়ার কথা, এদিকে বেচা কিনাও কমে গেছে। অনেক মানুষের তো ঢাকায় বাসায় রাখাই কঠিন হয়ে গেছে। নাজিরশাইল আর পোলাওয়ের দাম বাড়লেও অন্য জাতের দাম স্থিতিশীল আছে। যদিও রাজধানী আড়তদাররা বলছেন এখন পুরনো চালের মজুদ শেষের দিকে। নতুন মিনিকেট বিক্রি হচ্ছে 68 টাকা কেজিতে, 28 বিক্রি হচ্ছে 51 থেকে 52 টাকা কেজিতে, পাইজাম বিক্রি হচ্ছে 48 থেকে 49 টাকা। চাউলের দাম আপনার যেমন মিনিকেট 28, আপনার সন্না এগুলোর দাম একটু কম। পোলাও চাল নাজিরের দাম বেশি। পোলাও চালের দাম মানে আমাদের দেশে যারা মজুদ করে তারা একটা সিন্ডিকেটের মতন করে রাখছে চাল, একটা শর্ট দেখা যাচ্ছে। এই জন্য বাজার পর্যায়ক্রমে রোজার আগের থেকে বাড়া আরম্ভ করছে, রোজার পর্যন্ত প্রায় 30 থেকে 40 টাকা কেজিতে বাড়াইছে। তবে ক্রেতারা অভিযোগ করছেন সক্রিয় আছে মজুতদাররা, সিন্ডিকেটের আধিপত্য অব্যাহত আছে। যখন আমরা কিনতে আসি ওনারা তখন হঠাৎ করে বলে দাম বাড়ছে, আবার যদি কম হয় তাহলে কিছু কমে দেয়। ওটা তো আর আমাদেরকে কেন কমছে কেন বাড়ছে ওটা তো বলে যে আমাদের কিনা বেশি, এই জন্য আমরা বেশি দামে আপনাদের নেওয়া রাখতেছি। ঊর্ধ্বমুখী চালের দাম সহনীয় পর্যায়ে রাখতে গত 18 জানুয়ারি দেশে চাল আমদানির অনুমতি দেয় সরকার, চলে 20 এপ্রিল পর্যন্ত। 7 দিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা।
দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। বুধবার রাত ৯টায় দেশের সর্বোচ্চ ১৭,২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড করেছে পিডিবি। এর আগে দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল ১৬,৭৯৪ মেগাওয়াট, যা ২০২৫ সালের ২৩ জুলাই অর্জিত হয়েছিল। পাওয়ার গ্রিড কোম্পানি সারা দেশে সুষ্ঠুভাবে এই রেকর্ড পরিমাণ বিদ্যুৎ সঞ্চালন করেছে। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রসমূহ এবং সংশ্লিষ্ট সব বিতরণ সংস্থার সমন্বিত প্রয়াসে এই অর্জন সম্ভব হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। পদ্মা ব্যারাজের পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, অন্যরা রাজনৈতিক বড় বড় কথা বললেও বিএনপি শুধু কাজের কাজ করে। গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। পরে সুধী সমাবেশে তিনি আরও বলেন, রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে নয়, বরং কৃষি বাঁচাতেই খাল খনন করছে সরকার। প্রাকৃতিক দুর্যোগে বছরে গড়ে অর্থনৈতিক ক্ষতি প্রায় ৩২,০০০ কোটি টাকার। পরিসংখ্যান বলছে, যা জিডিপির প্রায় ২% সমপরিমাণ। এতদিন দুর্যোগ মোকাবেলায় ছিল না কোনো গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট। এবার সেই যোগের সূচনা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গাজীপুরের টঙ্গীতে ইনস্টিটিউট ভবনের উদ্বোধন করেন সরকার প্রধান। পরে প্রধানমন্ত্রী যোগ দেন সুধী সমাবেশে। সেখানে বিএনপি সরকারের খাল খনন কর্মসূচির কারণ ও কার্যকারিতা তুলে ধরেন। এই খাল খনন কর্মসূচির সাথে মানুষের জীবন ওতপ্রোতভাবে জড়িত। এই খাল খননের সাথে কৃষি জড়িত। এই খাল খনন কর্মসূচির সাথে এই ভূমিকম্প পর্যন্ত জড়িত। দীর্ঘদিন ধরে তিস্তা বাঁচাও শিরোনামে নদী রক্ষার আন্দোলন করে আসছে বিএনপি। ক্ষমতায় আসার পর পদ্মা ব্যারেজ করার উদ্যোগ নিলেও তিস্তা নিয়ে কোনো প্রকল্প পাশ হয়নি। অবশেষে সেই তিস্তা নিয়ে প্রধানমন্ত্রী জানালেন তার সরকারের পরিকল্পনার কথা। এই যে আজকে এখানে দুর্যোগ মন্ত্রী বসে আছেন, এই লোকটার নেতৃত্বেই তিস্তায় বিএনপি কর্মসূচি পালন করেছে, যা বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দল করে নাই। তারা হয়তো বড় বড় কথা বলেছে, গরম গরম কথা বলেছে, কিন্তু কাজ যদি কেউ করে থাকে, ডেলিভারি যদি কেউ করে থাকে, পরিস্থিতি যদি কেউ তৈরি করে থাকে, সেটা বিএনপি করেছে। ইনশাল্লাহ বিএনপি সেটা করবে। এই বিএনপি সরকার পদ্মা ব্যারেজের কাজেও হাত দেবে, ইনশাল্লাহ তিস্তা ব্যারেজের কাজে হাত দেবে। এর আগে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আরিফিন শাকিব, যমুনা নিউজ, গাজীপুর। দিন কয়েক পরেই শুরু হবে ঈদ যাত্রা। পবিত্র ঈদুল আজহায় যাত্রী পারাপার স্বস্তি করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ। অতিরিক্ত যাত্রী ও যানবাহনের চাপ সামাল দিতে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে চালু থাকবে 4টি ঘাট। একই সাথে যাত্রী পারাপারে প্রস্তুত রয়েছে লঞ্চ ঘাটও। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট। পদ্মা সেতু চালুর পর ফেরিঘাটে যানবাহনের লম্বা সারির চিত্র পাল্টেছে। আগের তুলনায় ফেরিতে যান পারাপারের সংখ্যা নেমেছে অর্ধেকে। তবে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ঈদের আগে ও পরে ফেরি পারাপারে বেশ কিছু নিয়ম বেঁধে দিয়েছে ঘাট কর্তৃপক্ষ। নৌরুটটিতে চলাচল করবে ছোট বড় 16টি ফেরি ও 20টি লঞ্চ। ঈদ যাত্রা চলাকালীন জরুরি পচনশীল পণ্যবাহী ট্রাক ব্যতীত সব ধরনের পণ্যবাহী ট্রাক পারাপার ও বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। এছাড়া সড়ক ও ঘাট এলাকায় নিয়ন্ত্রণ করা হবে ছোট গাড়ি, অটোরিকশা ও অবৈধ যানবাহনের দৌরাত্ম্য। চার্ট ব্যতীত অতিরিক্ত ভাড়া আদায় বা যাত্রী হয়রানি করা হলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। একটি ঘাট বৃদ্ধি পেলে আমাদের সক্ষমতা বৃদ্ধি পাবে। 5 নম্বর ঘাটটি দিয়ে লোড আনলোড করা সম্ভব হলে পারাপারের জন্য আরও সহায়ক হবে। কুরবানির পশুবাহী গাড়িগুলি, গরুর গাড়িগুলি আমরা বিশেষ ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বের সাথে পারাপার করব। কর্তৃপক্ষ জানায়, যানবাহন পারাপারের জন্য দৌলতদিয়া প্রান্তে 7টি ফেরিঘাট থাকলেও সচল রয়েছে শুধুমাত্র 3, 4 ও 7 নম্বর ঘাটটি। তবে ঈদের আগে সচল করা হবে 2022 সালে ভেঙে যাওয়া 5 নম্বর ঘাটটিও। সম্প্রতি বাসডুবির ঘটনার পরও অনেক চালক ও যাত্রী নিয়ম মানছেন না বলে জানায় ঘাট সংশ্লিষ্টরা। যদিও প্রতিটি পন্টুনে বসানো হয়েছে নিরাপত্তাজনিত সাইড রেলিং। এই ঘাটটা রানিং হলে সাধারণত মানুষের সব দিক দিয়ে সুবিধা হবে, যাত্রীর, দোকানপাট, হোটেল। ঈদের সময় আমরা দেখে নামতে দেবে না, প্রশাসন উপরে থাকে, উপরে সব ট্যাকেল দেয়, আমাদেরকে কেউ নিচে দেয় না। আইন শৃঙ্খলাভাবে সবাই ঠিক মতো রাখি। ফেরিগুলো ঠিকভাবে চললে, প্রশাসন যদি ঠিকভাবে রাস্তায় করে আপনার পালন করে, তাহলে আশা করা যায় কোনো সমস্যা হবে না। আমরা চাই যে যাত্রীর কোনো অসুবিধা না হয়, দামজট না হয়। ঈদের পরে যাত্রী কিছু চাপ হবে, ওই সময় যাতে ফেরি বৃদ্ধি থাকে। আমরা ফেরিতে ওঠার আগেই মনে করেন যাত্রী আগে বলে আপনারা নামে আসেন। ফেরিতে ওঠার আগে নামছি, এখন যাত্রী বলে
যে বা রেলিং দেওয়া আছে, আমি এখন কি করব? লঞ্চ ঘাটের চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পশুবাহী কোনো ট্রাক বা যানবাহন, পুলিশ বা কেউ এটাকে কোথাও আটকাবে না। এবং আমাদের যে নাম্বারগুলো আছে, যারা বিভিন্ন স্টেক হোল্ডাররা আছে, তাদেরকে আমাদের নাম্বার দেওয়া আছে। মোর ওভার 999 নাম্বার আছে। এক্ষেত্রে কোথাও যদি কোনো কমপ্লেইন পাই, আমরা এবং হাইওয়ে পুলিশ আমরা তৎক্ষণাৎ এটা ব্যবস্থা নেব। আমাদের ওখানে কন্ট্রোল রুম থাকবে, নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে আমরা যাতে অতিরিক্ত ভাড়া কেউ আদায় করতে না পারে তার জন্য আমরা মোবাইল কোর্টের ব্যবস্থা রাখছি। দৌলতদিয়া লঞ্চ ও ফেরিঘাট এলাকার সড়কে আলোকসজ্জা, মাতৃদুগ্ধ কেন্দ্রের পাশাপাশি যাত্রীদের জন্য থাকবে সুপেয় পানির ব্যবস্থা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। ঈদুল আজহা যতই ঘনিয়ে আসছে, পশু বিক্রেতাদের মাঝে বাড়ছে ব্যস্ততা। হাটে দালাল ও ভিড় এড়াতে ক্রেতাদের বড় একটি অংশ হাট বিমুখ হয়ে অনলাইন ভিত্তিক খামারগুলো থেকে কোরবানির গরু কিনতে দিন দিন আগ্রহী হচ্ছেন। তাই গরু বিক্রিতে সরগরম জামালপুর ও পাবনার অনলাইন ভিত্তিক খামারগুলো। এদিকে গোখাদ্যের দাম বৃদ্ধি ও ভারতীয় গরুর আধিপত্যে দাম নিয়ে শঙ্কিত খামারিরা। কখনো ক্লোজ শট, কখনো বা স্লো মোশন, ক্যামেরার ফ্রেম জুড়ে বিশাল আকৃতির এক একটি গরু। কোরবানির ঈদকে সামনে রেখে শুধু হাটই নয়, অনলাইনেও জমে উঠেছে গরুর বেচাকেনা। গরু পালনে পাবনার সুনাম রয়েছে দেশ জুড়ে। জেলার ভাঙ্গুড়া উপজেলার হারোপাড়ায় রয়েছে আধুনিক প্রযুক্তি নির্ভর অনলাইনে গরু বিক্রির বেশ কয়েকটি খামার। ঈদ যত ঘনিয়ে আসছে, খামারগুলোতে ততই ব্যস্ততা বাড়ছে। নতুন গরু আনার সাথে সাথেই সেটির ভিডিও চিত্র ধারণ করে দেয়া হচ্ছে অনলাইনে। ক্রেতার পছন্দ হলে মুঠোফোনে যোগাযোগের পর চাহিদা অনুযায়ী পৌঁছে দেয়া হচ্ছে নির্দিষ্ট স্থানে। একসঙ্গে সব গরুগুলা এই যে ঢোকার এখানে বাঁধার পরে একটা একটা করে সিঙ্গেল করে ভিডিও নেই আমরা। অনলাইনে অনেকেই বুকিং করছে, যেমন ঢাকা, চিটাগাং, সিলেট, নোয়াখালী। ব্যবসায়ীদের মতে হাটে ক্রেতাদের নানাভাবে হয়রানির শিকার হতে হয়। এই ঝামেলা থেকে রেহাই পেতে রাজধানী সহ অনেক জেলার মানুষ এখন অনলাইনে পশু কিনতে আগ্রহী হয়ে উঠছে। হাটে গিয়ে যে মানুষের ভিড়ে গরুর ধাক্কি এই বিষয়গুলো তো আছে, তারপর মানুষ নানানভাবে ব্যস্ত, যার কারণে মানুষ অনলাইনের দিকে ঝুঁকছে। আসলে অনলাইনে আমি একটা দেখার পরে এখানে আসছি, আর হাটে যাওয়া হয় না, কারণ হাটে অনেক ঝুট ঝামেলা থেকে। অনলাইনে পশু কেনার ক্ষেত্রে কোনো ক্রেতা যেন প্রতারিত না হয় সে বিষয়ে নজরদারি করা হচ্ছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আমাদের যারা অনলাইন ক্রেতা আছে তারা যেন কোনো ক্রমে প্রতারিত না হয়, সেজন্য আমাদের প্রাণী সম্পদ দপ্তর সহ প্রাণী সম্পদের কর্মকর্তা কর্মচারীরা সার্বক্ষণিক আমরা মনিটর করি। জামালপুরেও সাড়া ফেলেছে অনলাইনে পশুর বেচাকেনা। হাটের চেয়ে আগেভাগেই অনলাইনে লাইভ ওয়েটের মাধ্যমে গরু বিক্রি করছেন অনেক খামারি। পেজ দেখে অনেকে যোগাযোগ করতেছেন, বা অলরেডি এই পেজ থেকে আমরা বিক্রিও করে দিয়েছি। অনলাইনে আমরা গরুর ভিডিও করে, ছবি করে, তো বডি ওয়েট দিয়ে আমরা অনলাইনে ছেড়ে দিই। গ্রাহকেরা এটা বডি ওয়েট দিয়ে আমরা একটা রেট দিয়ে দিই। 500 টাকা করে এন থেকে রেট দিতেছি নিলে, আর মনে করুন পচাই দিলে আমরা দিতেছি 540 টাকা। খামারিদের অভিযোগ, বাজার দরের সাথে গরুর দামের সামঞ্জস্য হচ্ছে না। এতে অনলাইন বা অফলাইনে গরু বিক্রিতে লালন পালনের খরচ তুলতেই কষ্ট হবে বলে মনে করছেন তারা। বাস্তবে এটা করতে গিয়ে যে খরচটা, এটা যদি হিসাব করে এই দামে পোষায় না। 4 জন লোকই 24 ঘন্টায় এই গরুর পিছনে শ্রম দিয়ে দিচ্ছে। 24 ঘন্টায় আসলে অনেক পরিশ্রম। তারপরে আমরা খাদ্য যেগুলো আমরা খাওয়াইতেছি সব দেশি। জামালপুরে 12,000 খামারির কাছে কোরবানির জন্য প্রস্তুত রয়েছে 1,07,065টি গবাদি পশু। জেলার চাহিদা প্রায় 82,000। বাকি গবাদি পশু বিক্রি হবে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে। জারিন অর্নি, যমুনা নিউজ। গরু ছাগলের খামারের খবর জানাতে এবার ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল সাহা বিকাশ। জুয়েল, কোরবানির পশু বেচাকেনা ঘিরে যে সার্বিক প্রস্তুতি সেটি কেমন দেখছেন প্রথমত, এবং খামারগুলোতে কি পশু বিক্রি হচ্ছে কিনা? আসলে আপনি যেমনটি বলছিলেন, কোরবানির ঈদের কিন্তু আর বেশি দিন নয়, হাতে গোনা কয়েকদিন আছে। তো ইতিমধ্যে কিন্তু ভোলার যেই কোরবানির হাটগুলো রয়েছে সেগুলো কিন্তু জমজমাট হয়ে উঠেছে। প্রতিটি হাটেই কিন্তু কোরবানির পশু বিক্রি হচ্ছে, গরু ছাগল বিক্রি হচ্ছে, এবং খামারিরা কিন্তু যেহেতু কোরবানির আর বেশি দিন নয় সে কারণে কিন্তু খামারিরা কিন্তু তাদের যেই খামার রয়েছে সেগুলোতে কিন্তু তারা শেষ সময়ের কিন্তু যে
গরুর পরিচর্যা এবং মোটা তাজাকরণের যে কাজ সেগুলো কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। এবং আমরা যেই খামারটিতে রয়েছি এটি বাপ্তা এলাকার একটি খামার, তো সেখানে যিনি এই খামারি রয়েছে তার সাথে কিন্তু আমাদের কথা হয়েছে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই বছর কোরবানির ঈদকে সামনে রেখে কিন্তু তিনি 10 থেকে 12টির মতো গরু মোটা তাজা করেছেন এবং সেই গরুগুলো কিন্তু এবার কোরবানিতে বিক্রি করবেন। ইতিমধ্যে কয়েকটি বিক্রিও হয়ে গেছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন এবং দেশীয় পদ্ধতিতে কিন্তু তিনি মোটা তাজা করেছেন বলেও কিন্তু তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এবার কোরবানির হাটে কিন্তু ভোলার প্রায় 7 উপজেলায় প্রায় শতাধিকের অধিক কিন্তু হাট বসেছে এবং কোরবানির স্থায়ী এবং অস্থায়ী মিলে কিন্তু হাট বসেছে এবং সেই হাটগুলোতে কিন্তু বেচা বিক্রিও হচ্ছে। কোরবানির হাটে কিন্তু জমজমাট বেচা বিক্রিও হচ্ছে এবং তবে হাট ঘুরে আমরা যেমনটা দেখতে পেয়েছি যে হাটে যে যারা ক্রেতা রয়েছে তাদের কিন্তু কিছু অভিযোগ রয়েছে যে গরু গত বছরের চেয়ে কিন্তু এবছরে দাম কিন্তু বেশি বিক্রি হচ্ছে, 20 থেকে 30 হাজার, কোনো ক্ষেত্রে কিন্তু 50-এর অধিক কিন্তু বিক্রি হচ্ছে বলে কিন্তু খামারের যারা ক্রেতা রয়েছে গরুর হাটে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং যারা বিক্রেতা রয়েছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং খামারিরাও জানিয়েছেন যে এবছর গোখাদ্যের দাম বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু কুমিল্লায় কোরবানির ঈদ ঘিরে তৈরি হয়েছে প্রায় 2150 কোটি টাকার বাণিজ্য সম্ভাবনা। পশু কেনাবেচার পাশাপাশি আনুষঙ্গিক নানা জিনিসের ব্যবসায়ী খুলেছে এই দুয়ার। সংশ্লিষ্টরা চান নিরাপদ ও সুশৃঙ্খল বাজার ব্যবস্থাপনা, আর সেটিই পারে হাজার কোটি টাকার এই অর্থনীতির চাকাকে আরো শক্তিশালী করতে। আর মাত্র কয়েকদিন পরই পবিত্র ঈদুল আজহা। ঈদকে ঘিরে কুমিল্লা জুড়ে জমে উঠেছে কোরবানির পশুর বেচাকেনা। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে এবারের ঈদকে কেন্দ্র করে জেলায় প্রায় 2136 কোটি টাকারও বেশি বাণিজ্যের সম্ভাবনা রয়েছে। আর এসব বাণিজ্যের জন্য 14টি খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যদিও ছোট বড় ও পারিবারিক হাজারো খামারিদের উপর নির্ভর করছে বিশাল এই অর্থনৈতিক খাত, তবে গোখাদ্য, ভুসি, খড় ও ওষুধের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বেড়েছে কয়েক গুণ দাবি খামারিদের। আশা বাইরে থেকে গরু আমদানি না হলে ভালো দাম পাওয়ার। তেলের কারণে দেখা গেছে যে গোখাদ্যের দাম বাইরে গেছে প্রতি কেজিতে 2.5 টাকা করে। যেমন 2.5 টাকা করে যদি প্রতি কেজিতে বাইরে যায় তো স্বাভাবিক এটা আমাদের এফেক্ট হয়। তো এফেক্ট হওয়াতে এদিকে আমাদের মোটামুটি একটা চ্যালেঞ্জের পর্যায়ে হয়ে গেছে। কাস্টমার আসে বলে ওই যে খরচের সাথে মিলে না, তো আশা করতেছি যে হইব কাস্টমার আসবো, আমরা যে ন্যায্যটা দামটা এটা আমরা পাবো। খুব ভালো ব্যবস্থা, সুব্যবস্থা বাজার কমিটি রাখছে এই জায়গায়। আল্লাহর মতো কোনো ইনশাল্লাহ সমস্যা নাই। বাজার আছে আলহামদুলিল্লাহ ভালোই আছে, সুন্দর গরু আছে, কাস্টমারও আছে, সুন্দরী চাইতে আছে, ঘুরতে আছে, ফিরতে আছে, এই আর কি। প্রতিদিন বিপুল পরিমাণ টাকার লেনদেন হওয়ায় নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে ব্যবসায়ীদের। তবে প্রশাসন বলছে ঈদকে ঘিরে নেওয়া হয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। ঈদকে কেন্দ্র করে সকল ধরনের চোরাচালান এবং মাদক প্রতিরোধে আমরা আমাদের সকল স্থানে টহল বৃদ্ধি করেছি। পশু হাটের সাথে রিলেটেড যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলো সিকিউরিটির জন্য আমরা বলেছি আমাদের বিভিন্ন বাহিনীকে যে তারা যেন এটা বিধান করে। আমরা সচেতন আছি এবং তারাও বলেছে যে যা যা করা লাগবে সেই বিষয়গুলো তারা এটা করবে। কোরবানির এই বিশাল পশুর হাট শুধু ধর্মীয় আয়োজনকে ঘিরেই নয়, কুমিল্লার গ্রামীণ অর্থনীতিরও চালিকা শক্তি। তাই সংশ্লিষ্টরা বলছেন নিরাপদ ও সুশৃঙ্খল বাজার ব্যবস্থাপনায় পারে হাজার কোটি টাকার এই অর্থনীতির চাকা আরও শক্তিশালী করতে। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার রোগীদের বেশিরভাগই প্রত্যন্ত অঞ্চলের। এদের অনেকেরই প্রথম ধাপে টিকা ক্যাম্পেইনের বিষয়টি জানাই ছিল না, ফলে শিশুরা পায়নি হামের টিকা। যদিও স্বাস্থ্য অধিদপ্তর বলছে মাসব্যাপী ক্যাম্পেইনে 90% শিশুকে টিকার আওতায় নিয়ে আসা হয়েছে। পাশাপাশি 2 বিছানায় চিকিৎসা নিচ্ছেন হামাক্রান্ত মা ও ছেলে। 1 বছর বয়সী রবিউল প্রথমে আক্রান্ত হয় হামে। 2 দিন পর মা রুবেনারও দেখা দেয় উপসর্গ। তারপর শারীরিক অবস্থার অবনতি হলে সুনামগঞ্জের দিরা থেকে ছুটে আসেন সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। আক্রান্তদের কেউই নেননি হামের টিকা। ডাক্তারে বললো যে এগুলা হাম রোগ হয়েছে,
আমরা ঘর বসে আমরা বাচ্চারা ভর্তি করেছি, বাচ্চার মা হওয়ার পর বাচ্চার মারও ভর্তি করছি। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বেশিরভাগই বিভাগের প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা। চলতি সপ্তাহেই ভর্তি হয়েছেন তারা। টিকা নিয়ে তাদের সচেতনতা যেমন কম, তেমনি মাসব্যাপী হওয়া টিকা কার্যক্রমের বিষয়েও নেই কোনো ধারণা। ঠিক আছে, ওখানে যে গেছে কি বা নাই এটা আমরা জানি না। আমরা জানলে তো আমরা বাড়ি বাড়ি যাইতে তো আমরা টিকা দিলে আমরা এই সমস্যাটা হয় না। এটার বিষয়ে জানি না, জানলে তো টিকা দিলাম না। এমনি টিকা দিছে, আমার টিকা দিছি না, এগুলো গেছে না টামড়ার জায়গায়। সংশ্লিষ্টরাও বলছেন, বর্তমানে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের বড় অংশই আসেননি টিকার আওতায়। তাদের নিয়েছি, হিস্ট্রি নিয়েছি, অধিকাংশ মাও ভ্যাকসিন নেয়নি, শিশুরাও ভ্যাকসিনেশনের বাইরে। এবং দেখা যাচ্ছে বিভিন্ন পেরিফেরিতে যে সমস্ত দুর্গম এলাকায়, বিশেষ করে শিক্ষার হার যেখানে কম সেখানেই এটা বেশি। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে লক্ষ্যমাত্রার 90% শিশুকে টিকার আওতায় আনা হয়েছে। বাদ পড়াদেরও টিকা নিশ্চিত করা হবে। সিলেট বিভাগে আমাদের অর্জন আমরা এই পর্যন্ত 98.9%। সিলেট 4টা জেলা নিয়ে সিলেট বিভাগ আমরা মোটামুটি আমরা ভালো ইয়েতে আছি, এবং যার যে বাচ্চাগুলো আছে বাদ পড়া আছে এগুলা রুটিন পিএর মাধ্যমে, রুটিন টিকার মাধ্যমে এগুলো নিয়ে আসা হবে। সংক্রমণ নিয়ন্ত্রণে শিশুদের টিকা ও পুষ্টি নিশ্চিতের পরামর্শ বিশেষজ্ঞদের। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। প্রায় 900 কোটি টাকার অত্যাধুনিক বিদ্যুৎ কেন্দ্র। প্রতিদিন জাতীয় গ্রিডে যোগ হওয়ার কথা ছিল 24 লাখ ইউনিট বিদ্যুৎ, কিন্তু উৎপাদনের বদলে গত 6 বছরে বারবার নানা বাধার মুখে বন্ধ হয়েছে কেন্দ্রটি। ফলে যেখানে পাওয়ার কথা ছিল প্রায় 4000 কোটি টাকার বিদ্যুৎ, সেখানে হয়েছে মাত্র 34 কোটি টাকার উৎপাদন। শাহজিবাজার 100 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র এখন পরিণত হয়েছে ব্যয়বহুল এক অনিশ্চয়তার প্রকল্পে। হবিগঞ্জের শাহজিবাজার 100 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, 890 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্প চালু হওয়ার কথা ছিল 2020 সালে। দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো যেখানে বসানো হয় অত্যাধুনিক LMS 100 অ্যারো ডেরিভেটিভ গ্যাস টারবাইন। লক্ষ্য ছিল কম সময়ে বেশি দক্ষতায় বিদ্যুৎ উৎপাদন। তবে শুরু থেকেই নানা কারণে থমকে যায় প্রকল্পটি। 2017 সালে বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণের কাজ শুরু করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পায় চায়না কেবল কর্পোরেশন ইঞ্জিনিয়ারিং লিমিটেড। চুক্তি অনুযায়ী 2020 সালের জুনে উৎপাদনে যাওয়ার কথা ছিল কেন্দ্রটির। তবে সে বছর করোনা মহামারী দেখা দেয় দেশে ফিরে যান বিদেশি প্রকৌশলীরা। এতে থমকে যায় পুরো প্রকল্প। পরবর্তীতে 2021 সালে পরীক্ষামূলকভাবে চালু হলে ভেঙে যায় গ্যাস টারবাইনের ব্লেড। মেরামতের পর আবার চালু হলেও দেখা দেয় যান্ত্রিক ত্রুটি। এরপর আনা হয় নতুন সুপার কোর মেশিন। 2024 সালের ফেব্রুয়ারিতে আবারও চেষ্টা করা হয় উৎপাদনে যাওয়ার, কিন্তু মাত্র 2 মাসের মাথায় আবারও ভেঙে যায় টারবাইনের ব্লেড। এরপর থেকে বন্ধ পড়ে আছে পুরো কেন্দ্রটি। এটা তো টেকনিক্যাল ফল্ট মেশিনের, এই কারণে আমরা যে ত্রিপাক্ষিক মিটিং করছি, আমরা এটা সলভ করার চেষ্টা করতেছি, কিন্তু এটা সলভ না হওয়া পর্যন্ত তো এটা প্ল্যানটা চালু করতে পারতেছি না, আর ইপিসির সাথে আমাদের দেনা পাওনাও কমপ্লিট করতে পারতেছি না। এই কেন্দ্র থেকে প্রতিদিন গড়ে প্রায় 24 লাখ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের কথা ছিল, বাজার মূল্যে যার পরিমাণ প্রায় 2 কোটি টাকা। সময় মতো উৎপাদনে গেলে গত 6 বছরে মিলত প্রায় 4000 কোটি টাকার বিদ্যুৎ। অথচ 1600 ঘন্টা পরীক্ষামূলক চালনায় সরবরাহ হয়েছে মাত্র 34 কোটি টাকার বিদ্যুৎ। এদিকে চুক্তি অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠানকে এরই মধ্যে পরিশোধ করা হয়েছে প্রায় 70% বিল। পিডিবি বলছে প্রকল্প শেষে ক্ষতিপূরণ হিসেবে বিল থেকে কেটে রাখা হবে প্রায় 10% অর্থ। প্রায় 70% পেমেন্ট করছি, বাকি পিএসসি, এপিসি এবং পিজির যে টাকা আছে এই টাকা আমাদের কাছে পিডিবির কাছে আছে। কন্ট্রাক্ট অনুযায়ী তারা এলডি, আমরা যে সময় প্রজেক্ট কমপ্লিশন হবে, কাজটা শেষ হবে, এলডি অনুযায়ী আমরা 10% তার কাছে এলডি কাটে রাখবো আর কি। সংশ্লিষ্টরা বলছেন বিশ্বে এখন পর্যন্ত এ ধরনের গ্যাস টারবাইন স্থাপন করা হয়েছে মাত্র 55টি। বিশ্বের অন্যান্য দেশে সফল হলেও বাংলাদেশে কেন বারবার ব্যর্থ হচ্ছে এই প্রযুক্তি, তা খতিয়ে দেখা হচ্ছে। অন্য জায়গায় যে মেশিনগুলো আছে আমেরিকার, সেগুলো তো চলতেছে ভালোভাবে, এবং যে লোকজনও যারা আমেরিকান যারা আছে, যে ইঞ্জিনিয়ার এক্সপার্ট, তারাও এটা নিয়ে বিব্রত বোধ করতেছে যে কী কারণে বারবার এই ত্রুটিটা হচ্ছে, তারা এটা নিয়ে অ্যানালিসিস করতেছে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান ব্যর্থ হলে নিজস্ব ব্যবস্থাপনাতেই কেন্দ্রটি চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। এক্ষেত্রে নতুন করে ভর্তুকি দিতে হবে না বলে মনে করেন প্রধান প্রকৌশলী। ইপিসি ঠিকাদার যদি কাজ না করে
সেই ক্ষেত্রে চুক্তি বাতিল করে পিডিবি চুক্তি বাতিল করলে আমাদের টাকা যে টাকা সাশ্রয় হবে সেই টাকা দিয়ে পিডিবি নিজস্ব উদ্যোগে যে ইএসএ প্ল্যান্টটা যারা তৈরি করছে তাদের সাথে সরাসরি চুক্তি করে তখন পিডিবি এটা চালু করবে। দেশে বিদ্যুৎ ঘাটতির এই সময়ে এই কেন্দ্রটি দ্রুত চালু করা সম্ভব হলে সরবরাহ বাড়বে জাতীয় গ্রিডে। এতে সাধারণ গ্রাহকদের ভোগান্তি যেমন কমবে, তেমনি রাজস্ব বাড়বে সরকারের। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র, হবিগঞ্জ। খাগড়াছড়িতে ভরাট হয়ে যাওয়া হালদা নদী পুনর্খনন শুরু হয়। নতুন আশায় বুক বেঁধেছে দুই পারের মানুষ। 5 কিলোমিটার দীর্ঘ খাল খননের পর নদীর উজানে পানি প্রবাহ বৃদ্ধি ও মাছের প্রজনন হবে, পরিবর্তন আসবে জীবন জীবিকায়, এমনটাই বিশ্বাস স্থানীয়দের। চট্টগ্রামের ফটিকছড়ি ও পার্বত্য জেলা খাগড়াছড়ির মধ্যখানে বয়ে গেছে হালদা নদী। পাহাড়ি ঢল ও পলি জমে খাগড়াছড়ি তথা উজানের অংশে তলদেশ ভরাট হওয়ায় ব্যাহত হচ্ছে পানি প্রবাহ। অল্প বৃষ্টিতে তলিয়ে যায় দুই পাড়ের ঘরবাড়ি, ফসলি জমি। দুর্ভোগে যোগ্যাছলা ইউনিয়নের প্রায় 50,000 মানুষ। নদী ভরাট হয়ে গ্রাম এবং রোড সরকারি রোড পর্যন্ত ডুবে যায়, বাজার পর্যন্ত পানি আসে। ঘাটটা আমাদের হইতেছে না, বর্ষাকালে পানি বেশি। চরাঞ্চল যেটা বাড়ির জায়গা সেটা ভেঙে যায়, তাতে অনেক কৃষকদের ক্ষতি হয়। তবে পুনঃখনন শুরু হওয়ায় নতুন স্বপ্নে স্থানীয়রা। এতে হালদার যৌবন ফিরবে, পাশাপাশি মাছের প্রজনন হবে বলে আশা তাদের। খাল খনন হয়েছে, খাল গভীর হয়ে গেছে, পানি উঠবে না, যাতায়াত করতে খুব আরাম আছে। পানি আইব, মানুষের জমিনে উঠলে তাড়াতাড়ি নামি যাবে, আবার ক্লিয়ার পাইব, পানি যাবে। তখন খাল খনন মানে করলে আর পানিটা উপরে উঠবে না। খাগড়াছড়ির মানিকছড়ি ও গুইমারাই 5 কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখনন কর্মসূচিতে 476 জন শ্রমিক দৈনিক 500 টাকা মজুরিতে কাজ করছেন। অসহায় ছিল পরিবার, এই পরিবারগুলো এখন ভালো করে আমরা চলতে পারতেছি। আমাদের খাল এখানে কাজ হচ্ছে, এখন আমরা অনেক উপকার হইতেছে, সংসারও চলতেছে, কিস্তি মিস্তিও চালাচ্ছি, সুন্দরভাবে চলতেছি। খাল খননটা যে করতেছে এটা মানুষের জন্য অনেক উপকার হচ্ছে। এই উদ্যোগে পাহাড়ি অঞ্চলের মানুষের জীবন জীবিকায় ইতিবাচক পরিবর্তন আসবে বলছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। যে সকল খাল ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে সেগুলো আমরা পুনরুদ্ধার করার জন্য সচল করার চেষ্টা করব এবং আশা করি সে সকল উদ্ধার হবে। সরকার এই ব্যাপারে খুব দৃঢ় প্রতিজ্ঞ। এটা যেহেতু হালদার উৎসমুখ, এখানে প্রচুর পরিমাণে দেশীয় মাছও পাওয়া যায়, তো আমরা আশা করছি খাল খননের ফলে এখানে জীবন জীবিকার উপর একটা ব্যাপক পজিটিভ পরিবর্তন আসবে। হালদার এই অবস্থার জন্য গত 16-17 বছর অবৈধ বালু উত্তোলনকে দুষছেন দুই পাড়ের মানুষ। 17 বছর আওয়ামী লীগে বালু খাইছি, তখন নদী এইবার ভাঙছে, ওইবার বরট হয়েছে। বালু উঠার পরে মনে করেন একদিকে উঁচু হয়েছে, একদিকে নিচু হয়েছে, গাঁথা গর্ত হয়ে গেছে, ভাঙছে। যদি এই বালু উত্তোলন হয় তাহলে এই উজানের বালুগুলো এসে হালদা আবারও পুনরায় ভরাট হয়ে যাবে। সুবাইর রিফাত, যমুনা নিউজ। ইরানের সাথে যুদ্ধে যুদ্ধবিমান, হেলিকপ্টার, ড্রোন সহ মোট 42টি আকাশযান হারিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির এক সরকারি প্রতিবেদনেই উঠে এসেছে এমন তথ্য। খোয়ানো আকাশযানগুলোর মধ্যে রয়েছে 4টি F-15 ও একটি F-35 যুদ্ধবিমান, A-10 মডেলের একটি গ্রাউন্ড অ্যাটাক বিমান এবং 7টি KC-135 স্ট্রাটো ট্যাঙ্কার জ্বালানি সরবরাহকারী বিমান। তালিকায় রয়েছে 2টি স্পেশাল অপারেশন ও একটি নজরদারি বিমান, এমনকি হেলিকপ্টারের নামও। এছাড়াও ইরান যুদ্ধে কয়েক কোটি ডলার মূল্যের অন্তত 24টি MQ-9 রিপার ও একটি ট্রাইটন ড্রোন হারাতে হয়েছে যুক্তরাষ্ট্রকে। মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস CRS এর প্রতিবেদনে আরও বলা হয়, বিভিন্ন কারণে ক্ষয়ক্ষতির প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনে এক দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। সর্বোচ্চ শীর্ষ নেতাদের হত্যার পর দেশটির ক্ষমতায় বসাতে চেয়েছিল সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদ নিজাদকে। সম্প্রতি মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর এই তথ্য। সর্বোচ্চ নেতার সাথে প্রকাশ্য বৈরিতা এবং সাম্প্রতিক সময় বেশ কিছু রহস্যময় তৎপরতার জেরে সংশয় তৈরি হয়েছে আহমেদ নিজাদের অবস্থানকে ঘিরেও। মার্কিন ইসরায়েল তাণ্ডবে বিপর্যস্ত ইরান। নিহত হয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও শীর্ষ কর্মকর্তাদের অনেকেই। এরই মাঝে অভ্যন্তরীণ নেতৃত্ব থেকেই ইরানের শাসনভার গ্রহণের জন্য কাউকে নির্ধারণ করা প্রয়োজন বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এই প্রসঙ্গে চাঞ্চল্যকর কিছু তথ্য প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস।
গণমাধ্যমের প্রতিবেদনে অপ্রত্যাশিতভাবেই উঠে এসেছে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদনিজাদের নাম, যিনি পরিচিত কঠোর ইসরায়েল যুক্তরাষ্ট্র বিরোধী ভাবমূর্তি ও ইরানের পারমাণবিক কর্মসূচির একজন কট্টরপন্থী সমর্থক হিসেবে। একাধিক মার্কিন কর্মকর্তা ও আহমেদনিজাদের এক ঘনিষ্ঠ সহযোগীর তথ্যের বরাতে জানা গেছে, অভিযানের প্রথম দিন তেহরানে তার বাড়িতে ইসরায়েল যে হামলাটি চালায় তা ছিল সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত। মূলত দীর্ঘদিন ধরে গৃহবন্দী থাকা আহমেদনিজাদকে মুক্ত করতেই চালানো হয় এই হামলা। ইরানে চলমান দীর্ঘ ধর্মতান্ত্রিক শাসন ব্যবস্থাকে উৎখাত করতেই মূলত ইসরায়েলের বহুধাপ বিশিষ্ট এক পরিকল্পনার অংশ ছিল এই হামলা। প্রতিবেদনে উঠে এসেছে 2019 সালে নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া আহমেদনিজাদের এক সাক্ষাৎকারের কথা, যেখানে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশংসা করেন আহমেদনিজাদ। দু দেশের সম্পর্ক পুনর্মূল্যায়নের পক্ষে যুক্তিও দেন সাবেক প্রেসিডেন্ট। এছাড়াও গেল কয়েক বছরে ইসরায়েল ঘনিষ্ঠ বেশ কিছু দেশে সফর, গত বছর জুনে মার্কিন ইসরায়েল ও ইরানের 12 দিনের সংঘাতকালীন তার রহস্যময় নীরবতায় সন্দেহের তীর আরও জোরালো হয়ে উঠেছে সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে। কট্টরপন্থী নীতি ও চরমপন্থী বক্তব্যের জন্য বেশ পরিচিত ছিলেন ইরানের এই সাবেক প্রেসিডেন্ট। ইরানের ধর্মতান্ত্রিক সরকারের প্রকাশ্য সমালোচনা করে চক্ষুশূল হন আয়াতুল্লাহ খামেনির। দুর্নীতির অভিযোগ তুলে বিরোধে জড়ান ইরানের বেশ কয়েকজন শীর্ষ নেতাদের সাথেও। বেশ কয়েকবার সরকার পদে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করলেও তাকে বাধা দেয় ইরানের গার্ডিয়ান কাউন্সিল। ইরানের নেতৃত্ব পরিবর্তনে একটি ঝুঁকিপূর্ণ বাজি ধরেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যার সফলতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন ট্রাম্পের কিছু উপদেষ্টারাও। তবে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচক ও ইরানে ভিন্নমত দমনে দীর্ঘদিন সহিংস ভূমিকায় থাকা আহমেদনিজাদকে কিভাবে এই পরিকল্পনার অন্তর্ভুক্ত করা হয়েছিল তা নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। সুরক্ষার অংশ হিসেবে হোয়াইট হাউস কমপ্লেক্সেই তৈরি করা হচ্ছে ড্রোন ঘাঁটি। নির্মাণাধীন বলরুমের মজবুত ছাদেই থাকবে সমরাস্ত্রের মজুদ। মঙ্গলবার চলমান প্রকল্পটি নিয়ে সাংবাদিকদের বিস্ফোরক আরও অনেক তথ্য দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, বুলডোজার দিয়েও ভাঙা যাবে না ভবনের চারপাশে বসানো টাইটানিয়ামের তৈরি নিরাপত্তা বেষ্টনী। হোয়াইট হাউস কমপ্লেক্সের একাংশে কর্মযোগ্য চলছে মার্কিন প্রেসিডেন্টের বহুল কাঙ্ক্ষিত বলরুম নির্মাণের কাজ। বিশেষ কক্ষ নিয়ে চমকপ্রদ তথ্য দিলেন খোদ ডোনাল্ড ট্রাম্প। এর নকশা ও নিরাপত্তা বৈশিষ্ট্য সহ নতুন কিছু গুরুত্বপূর্ণ তথ্য উন্মুক্ত করেন। মঙ্গলবার সাংবাদিকদের সাথে নিয়ে নির্মাণস্থল পরিদর্শন করেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এই ব্যক্তি। জানান, এটি শুধু একটি বড় অনুষ্ঠান স্থল নয়, বরং অত্যাধুনিক নিরাপত্তা কমপ্লেক্স হিসেবে গড়ে তোলা হচ্ছে। প্রেসিডেন্টের দাবি, বাংকারের মতোই মজবুত কাঠামোতে তৈরি হচ্ছে স্থাপনাটি। এর অভেদ্য স্টিলের ছাদে থাকবে ড্রোন ঘাঁটি, আর জানালায় থাকবে অত্যন্ত স্বচ্ছ 4 ইঞ্চি পুরু শক্তিশালী কাচ, যা দিয়ে স্পষ্ট দেখা যাবে ভেতরের অংশ। ভবনের চারপাশে বসানো টাইটানিয়াম ফেন্সিং এতটাই মজবুত হবে যে বুলডোজার দিয়েও ভাঙা যাবে না তা। আর বলরুমের ভূগর্ভের 6 তলা অংশে সামরিক হাসপাতাল সহ থাকবে নানা সুবিধা। প্রায় 90,000 বর্গফুটের এই প্রকল্পটির আয়তন পাশের ঐতিহাসিক হোয়াইট হাউস ভবনের চেয়েও বড়। ট্রাম্পের দাবি, প্রায় 1000 অতিথির বড় অনুষ্ঠান আয়োজনের জন্যই তৈরি করা হচ্ছে বলরুমটি, কারণ হোয়াইট হাউসের বর্তমান সুবিধাগুলো এত বড় আয়োজনের জন্য যথেষ্ট নয়। শুরুতে ছোট একটি কক্ষ তৈরির পরিকল্পনা থাকলেও তা যথেষ্ট হতো না। আমাদের অনেক অনুষ্ঠানের আয়োজন করতে হয়। প্রেসিডেন্ট শি বা অন্য কোনো বড় অতিথি এলে আয়োজন করার মতো পর্যাপ্ত জায়গা নেই। সেদিন রাজা ও রানীর সফরেও প্রায় 1000 অতিথির আসার ইচ্ছা থাকলেও ছোট কক্ষে বসানো গিয়েছিল মাত্র 100 জনকে। ভবনটির নিরাপত্তা জোরদারে কংগ্রেসের কাছে এরই মধ্যে $1 বিলিয়ন বরাদ্দ চেয়েছেন ট্রাম্প। তবে তার এই অর্থায়ন প্রস্তাব ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে বিতর্ক। ডেমোক্র্যাটদের পাশাপাশি সমালোচনার মুখে পড়েছেন রিপাবলিকান নেতাদেরও। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।